দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভিডিওগ্রাফি আমরা যখন করি, আমরা অনেকে জেনেও এই কাজটি করি, আবার না জেনেও করি। কিন্তু আমরা যদি জেনে এই সঠিক কিওয়ার্ডটি মনে রাখি, দেখবেন যে আমাদের ভিডিওটি আরও বেশি প্রাণবন্ত হচ্ছে। আবার আমি যে 5টি বিষয় আপনাদের সামনে আলোচনা করব, এই 5টির একটি বিষয়ও যদি আপনাদের ভিডিওগ্রাফির ক্ষেত্রে অনুপস্থিত থেকে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটি অনেক সময় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তো বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। দর্শকবৃন্দ, চলুন তাহলে মূল বিষয়ে আলোচনা করা যাক। 5টি মূল্যবান বিষয়, সেটি হচ্ছে সুইফট, SWEFF, সুইফট। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এস ফর সাউন্ড। আপনি যে কোনো ভিডিও করলেন, কিন্তু আসার পর আপনি দেখলেন যে সেখানে সাউন্ডটি আপনার নেই। সেক্ষেত্রে ভিডিওটির কী অবস্থা হবে? ধরুন, অনেক সময় আমরা সাউন্ডের মাধ্যমে এস্টাবলিশ করি যে আমরা কোন এলাকাতে আছি। আমি ধরেন সমুদ্র পাড়ের একটি ছবি নিচ্ছি, একটি ভিডিও চিত্র ধারণ করছি, কিন্তু সেখানে কোনো সমুদ্রের গর্জনের শব্দ নেই। তাহলে কি আপনার কাছে সমুদ্রের ছবিটি দেখতে অতটা বেশি ভালো লাগবে যদি সমুদ্রের শব্দটিই আপনার কানে না আসে? তেমনি আমরা যদি এখন মনে করেন রাতারকুলের জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি, সেখানে যদি পাখির আওয়াজ না পান, বা আমরা সুন্দরবন যাচ্ছি, সেখানে যদি আপনি প্রাকৃতিক শব্দ না পান, তাহলে কিন্তু আপনার কাছে পরিপূর্ণতা মনে হবে না। তো এজন্য আমরা যখন ভিডিওগ্রাফি করছি, অবশ্যই আমাদের সাউন্ডের দিকে নজর দিতে হবে। ধরুন, আপনি যখন কোনো শর্ট ফিল্ম অথবা নাটক শুটিং করছেন, নাটকের শ্যুটের সময় আপনি সংলাপের দৃশ্য যখন নিচ্ছেন, সব কিছু আছে, কিন্তু আমি যেটা বলছি এই যেমন আমি কথা বলছিলাম কিন্তু কোনো শব্দ হচ্ছিল না, তাহলেও আপনার শটটি কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। আপনার ভিডিও ঠিক আছে, তারপর কালার ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এসে দেখলেন যে সাউন্ড নাই। সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকছে না। একটাই শুধু করার থাকবে, পরবর্তীতে হয়তো বা ডাবিংয়ের মাধ্যমে আপনি এটার সমাধান করতে পারবেন, তাছাড়া আর কোনো উপায় থাকছে না। তো যাই হোক, এস ফর সাউন্ড, এই কিওয়ার্ডটি আপনারা সবসময় মনে রাখবেন। এরপর যেটি আসছে সেটি হচ্ছে ডব্লিউ ফর হোয়াইট ব্যালেন্স। এখন আপনারা আমাকে যে কালারটি দেখছেন, হয়তো বা একটু ব্লুইশ মনে হচ্ছে আপনাদের কাছে, যেটা হচ্ছে সঠিক রঙটি আপনারা পাচ্ছেন না, যার কারণে আপনাদেরকে এখন মনে হচ্ছে একটু ব্লুইশ। আবার এখন আপনাদের মনে হচ্ছে একটু রেডিশ, এটিও সঠিক রং হচ্ছে না। এখন আপনারা আমাকে প্রথম অবস্থায় যেমন দেখেছিলেন ঠিক তেমন দেখছেন। এটি হচ্ছে সঠিকভাবে হোয়াইট ব্যালেন্স না হলে এরকম রঙের তারতম্য হয়ে থাকে। আমাদের চোখ সৃষ্টিকর্তার মহান একটি উপহার। আমরা যেখানে যাই না কেন, আমাদের চোখ অটোমেটিক্যালি সেখানের রঙটা ধরতে পারে যে কোথায় কতটুকু পরিমাণে কী রং আছে, যেটাকে আমরা বলছি RGB মৌলিক রং, রেড, গ্রিন, ব্লু। কোথায় কত পরিমাণ এই মৌলিক রঙটি আছে সেটা আমাদের চোখ অটোমেটিক অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু ক্যামেরাকে চিনিয়ে দিতে হয়। চিনিয়ে দেওয়ার জন্যই আমাদেরকে হোয়াইট ব্যালেন্স করতে হয়। মুভি ক্যামেরা আমরা যারা ব্যবহার করি, মুভি ক্যামেরাতে আমাদের হোয়াইট ব্যালেন্সের একটি আলাদা বাটন আছে। আমরা একটি সাদা কাগজের উপরে ক্যামেরাটিকে জুম ইন করে একদম ফোকাস করি, তারপর আমাদের লাইটটা অ্যাডজাস্ট করি, অর্থাৎ অ্যাপারচারটা ঠিক করে হোয়াইট ব্যালেন্সের যে বাটনটি আছে সেটি প্রেস করলে অটোমেটিক ওই এনভায়রনমেন্টের রঙটা ক্যামেরা চিনে যায়। আবার যারা DSLR ক্যামেরা ব্যবহার করেন, DSLR ক্যামেরাতে আলাদা হোয়াইট ব্যালেন্স অ্যাডজাস্ট করার সুইচ নেই। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমাদেরকে ম্যানুয়ালি কেলভিন বাড়িয়ে বা কমিয়ে আমাদের সঠিক রঙটি আসছে কিনা সেটি দেখে নিতে হয়। তো আপনারা যারা কাজ করবেন ভবিষ্যতে, অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের ভিডিওতে সঠিক রঙটি আসছে কিনা। ডব্লিউ ফর হোয়াইট ব্যালেন্স। এরপর আমাদের যেটি আসছে সেটি হচ্ছে E ফর এক্সপোজার, অর্থাৎ আপনি সঠিকভাবে আপনার ব্যক্তি বা বস্তুর কতটুকু আলো আপনি ক্যামেরাতে ধারণ করছেন, সেই পরিপূর্ণ আলোটি আপনার ক্যামেরায় ধারণ হচ্ছে কিনা, অর্থাৎ আপনার ব্যক্তি বা বস্তু তাকে সঠিকভাবে আপনি উপস্থাপন করতে পারছেন কিনা, সেটি হচ্ছে এক্সপোজারের কাজ। এক্সপোজার আমরা এখন যদি এই অবস্থায় আপনাকে বলি যে আপনি এখন হয়তো আমাকে দেখছেন
যে আলোটা একটু কম, ডার্ক, অর্থাৎ এটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলছি আন্ডার এক্সপোজ। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এডিটিংয়ের সহায়তা নিয়ে এই কাজগুলো করছি। তো এখন আবার আপনারা যেমন দেখছেন যে আমার যে ছবিটা আপনারা দেখছেন হয়তো বা অনেক বেশি আলো আপনারা বেশি দেখতে পাচ্ছেন, এটিকে বলছি আমরা ওভার এক্সপোজ। আলো যদি বেশি হয়ে যাচ্ছে তখন বলছি ওভার এক্সপোজ, এবং আলো যদি কম হচ্ছে সেক্ষেত্রে আমরা বলছি আন্ডার এক্সপোজ। এবং সঠিকভাবে এক্সপোজ করার জন্য আমাদেরকে সঠিক লাইটটি দেখতে হচ্ছে। মুভি ক্যামেরাতে সঠিক লাইটটি দেখার জন্য আমাদের জেব্রার একটি অপশন থাকে, সেই অপশনটা দিয়ে আমরা নিরূপণ করতে পারি যে কোথায় কোথায় আলো পড়ছে, সেই এলাকাতে জেব্রার একটি মার্ক দেখা যায়। যদিও ডিএসএলআর ক্যামেরাতে আমি এখনও জেব্রার অপশনটি ব্যবহার দেখিনি, কিন্তু মুভি ক্যামেরা আমরা যারা ব্যবহার করছি, মুভি ক্যামেরা সবগুলো মুভি ক্যামেরাতে আপনারা জেব্রা অপশনটি পাবেন। জেব্রা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে সেই বস্তুটির উপরে জেব্রা থাকা মানে সেখানে আলো পড়েছে, এই ব্যাপারে আপনারা কনফার্ম হতে পারবেন। এছাড়া আমরা এক্সপোজারটা মূলত নিয়ন্ত্রণ করে অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসও অথবা গেইন। এই আইএসও এবং গেইন দুটো একই জিনিস। মুভি ক্যামেরাতে গেইন, এবং আপনি যদি ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন সেক্ষেত্রে ডিএসএলআর ক্যামেরায় আইএসও। এই তিনটির মাধ্যমে মূলত এক্সপোজার নিয়ন্ত্রণ হয়। এই বিষয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত করে একটি কন্টেন্ট বানাবো, তখন আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। অথবা আপনারা এই বিষয়ে বিভিন্ন ভিডিও ইউটিউবে যদি সার্চ করেন, তারপরে আপনারা এই যেটাকে বলছি আমি অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসও, এই বিষয়ে আরও ডিটেল জানতে পারবেন। দর্শক, তো আপনারা যখন এরপর থেকে ভিডিও শ্যুট করবেন, আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন যে আপনাদের এক্সপোজারটি সঠিক আছে কিনা, আপনাদের লাইটটি যেন লো না হয়ে যায় অথবা লাইটটি অনেক বেশি হাই না হয়ে যায়, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। এরপর যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে এফ ফর ফোকাস, অর্থাৎ বস্তুটিকে স্বচ্ছভাবে দেখা। ধরুন এখন আমাকে যেভাবে দেখছেন, আমার স্ক্রিনটি হয়তো একটু ব্লার হয়ে গেছে, আমাকে স্বচ্ছভাবে দেখা যাচ্ছে না। ফোকাস না হলে ঠিক এমনটি মনে হয়ে থাকে, এবং যদি ফোকাস হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে এই যে এখন আপনারা যেমন দেখছেন ঠিক স্পষ্ট এবং তীক্ষ্ণ তেমনটি দেখা যাচ্ছে। তো ফোকাস যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলি ডিফোকাস, এবং ফোকাস হলে তো আমরা বলি শার্প। তো ফোকাসটি নির্ভর করে, যদি আমরা ব্যাকরণের ভাষায় বলি তাহলে বলি যে আমরা আলো দ্বারা যখন ছবি ক্যামেরায় পাচ্ছি, কোনো ব্যক্তি বা বস্তুর উপর থেকে আলোটি যখন আমাদের ক্যামেরার লেন্সে এসে রিফ্লেকশন হয়ে পড়ছে, তখনই কিন্তু আমরা ক্যামেরায় ছবি পাচ্ছি। তো এই আলোগুলো যে ক্যামেরার লেন্সে এসে পড়ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছে, বিক্ষিপ্তভাবে আসছে। তো এই বিক্ষিপ্ত আলোক রশ্মিগুলোকে আমরা ফোকাস রিংয়ের মাধ্যমে একটি বিন্দুতে পরিণত করছি, এবং এই একটি বিন্দুতে পরিণত করে ব্যক্তি বা বস্তুকে আমরা তীক্ষ্ণভাবে প্রকাশ করছি, সেটিকে বলছি আমরা ফোকাস। তো এরপর থেকে আপনারা যখন শ্যুট করবেন অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনাদের সাবজেক্ট যেটি থাকবে সেটি তীক্ষ্ণ আছে কিনা, মানে ফোকাসটি শার্প আছে কিনা। ফোকাসটি যদি শার্প না থাকে তাহলে এই কোনো ভিডিওই আপনারা ব্যবহার করতে পারবেন না সঠিকভাবে। লাস্ট যেটি সেটি হচ্ছে ফ্রেমিং। ফ্রেমিং খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার মাথার উপরে আমাকে দেখছেন এখানে কতটুকু জায়গা থাকবে, বা আমার বাম পাশে এখানে দেখছেন কতটুকু জায়গা থাকবে, বা আমার ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, এখানে আমরা একটা লাইট দেখতে পাচ্ছেন, পেছনে একটি লাইট দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, আমার ছবিটি দেখতে কেমন হবে, কোন দিকে বেশি জায়গা থাকবে, এগুলো সবই ফ্রেমিংয়ের কাজ। ফ্রেমিং খুব একটি বড় বিষয়, আমরা পরবর্তীতে এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজ এই পর্যন্তই আমি রাখছি। সংক্ষেপে সুইফ, এস ফর সাউন্ড, ডব্লিউ ফর হোয়াইট ব্যালেন্স, ই ফর এক্সপোজার, এফ ফর ফোকাস অ্যান্ড এফ ফর ফ্রেমিং। এরপর থেকে আপনারা যখনই ভিডিওগ্রাফি করবেন অবশ্যই এই কিওয়ার্ডটি যদি আপনারা মনে রাখেন, তো দেখবেন যে আপনাদের ভিডিওগ্রাফিটি আরও বেশি চমৎকার হচ্ছে। দর্শক, ভিডিওগ্রাফি সংক্রান্ত আরও যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমাধানগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। এছাড়া আপনারা যদি ভিডিওগ্রাফি সংক্রান্ত কিছু জানতে চান, আপনারা রকমারি.com-এ বেসিক ভিডিও জার্নালিজম নামে আমার একটি বই লেখা আছে, আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি থেকে আপনারা ভিডিওগ্রাফি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।